নদীতে দিন দিন মাছ কমে যাচ্ছে। নদীর পাড়ে অনেক সুন্দর কচুর শাক হয়েছে। মোড়ল বাবুর একদিন আচ্ছা শিক্ষা হবে, আমার কথাটা তুমি মিলিয়ে নিও। বাবা, খুব স্বাদ হয়েছে তো। আমাকে কিন্তু তোমার মতো রান্না শিখাতে হবে। আর আমি এখানে কি করে এলাম? আমার গ্রামে এসে আমার বিরুদ্ধে কথা বলছিস? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলেই বুড়ি, তোমার হাতের রান্না অসাধারণ। এই কচুর শাক দিয়ে মাছের মাথা বোনা আমার সারা জীবন মনে থাকবে। এভাবে দিনকাল চললে না খেয়েই থাকতে হবে দেখছি। আজ তেমন মাছও পেলাম না, কি খাবো আর কি বিক্রি করব। ওখানে কে মাছ ধরছে? বুড়ি না? এ সময় বুড়ি ছাড়া আর কেই বা মাছ ধরবে? কি গো বুড়ি, বলছি মাছ কি ওঠে নাকি? নাকি শুধু শুধু বড়শি নিয়ে বসে আছো? সব সময় তো দেখি বড়শি নিয়েই বসে থাকো, তা মাছের দেখা কি মিলল? আর বলিস না রমেশ, আগে বড়শি নিয়ে মাছ ধরতে এলে ঝুড়ি ভরে মাছ নিয়ে যেতাম, কিন্তু এখন আর আগের মতো মাছ নেই। সারাদিন বসে থেকেও তেমন মাছ পাই না, বুঝলি? কি আর করবে বলো, নদীতে দিন দিন মাছ কমে যাচ্ছে। আগে কত মাছ ছিল, এখন আর আগের মতো মাছ নেই। যে দিনকাল দেখছি, সামনের দিনে আর হয়তো নদীতে মাছই থাকবে কিনা কে জানে। হ্যাঁ রে রমেশ, ঠিকই বলেছিস, কিন্তু কি আর করব বল, যা পাই তাই দিয়ে কোনো রকম দিন পার করতে হয়। তুমি তো একা মানুষ, মাছ ধরতে ধরতেই দিন চলে যায়, তার মধ্যে আবার বাজারে মাছের দোকান দিয়েছো। কি যে করো একলা একলা কে জানে। দোকান তো দিয়েছি, কিন্তু শান্তি কোথায়? দোকানটার জন্য মোড়ল বাবু জোর করে বাড়তি খাজনার সাথে চাঁদাও নিতে চায়। মোড়ল বাবুর একদিন আচ্ছা শিক্ষা হবে, আমার কথাটা তুমি মিলিয়ে নিও। গ্রামের সব মানুষগুলোকে ঠকিয়ে ঠকিয়ে আজ মোড়ল হয়েছে। ভগবান ঠিকই একদিনের বিচার করবেন, তুই দেখে নিস রমেশ। শুধু সময়ের অপেক্ষা বুড়ি, শুধু সময়ের অপেক্ষা। দুপুর হয়ে গেছে, যা মাছ পেয়েছি তা দিয়েই হয়ে যাবে। যাই, এখন বাড়ির দিকে যাই। আরে বাহ, বেশ সুন্দর কচু শাক হয়েছে তো, ভালোই হলো। আজ মাছের মাথা আর কচু শাক রান্না করব, দেখি কেমন হয় খেতে। ছবি, ওই ছবি, কোথায় গেলি রে? ও বুড়িমা, তুমি? তোমাকে তো আজকাল দেখাই যায় না। আমাদের বাড়িতে আগের মতো আসোও না। আগে কত আসতে, গল্প করতে, আর এখন তো তোমার দেখা পাওয়াই ভার। সময় পাই না রে আগের মতো, একা মানুষ, সব কাজ একাই করতে হয়। আবার বাজারে একটা মাছের দোকান দিয়ে বসেছি, তাই আর সময় হয় না। বয়স তো অনেক হয়েছে, কিন্তু আমার দুকুলে যে কেউ নেই। এই নে, তোদের জন্য একটু তরকারি নিয়ে এসেছি। কি তরকারি গো বুড়িমা? আজ নদীর পাড় দিয়ে আসছিলাম, তখন দেখি নদীর পাড়ে অনেক সুন্দর কচুর শাক হয়েছে। সেই কচু শাক দিয়ে মাছের মাথা ভুনো করেছি, খুবই স্বাদ হয়েছে, তাই তোদের জন্য নিয়ে এলাম। সত্যি কচু শাক? আমার অনেক তুলতে ইচ্ছে করছে। আমাকে একদিন নিয়ে যাবে? সারাদিন ঘরে বসে একা একা ভালো লাগে না। তোমার সাথে গেলে একটু ঘোরাও হবে, আবার কচু শাকও আনা হবে। আচ্ছা বাবা, নিয়ে যাব তোকে। তুই যেতে চাইছিস আর আমি নিয়ে যাব না, তা কি করে হয় বল? যাই রে এখন, ছবি। বাবা,
খুব স্বাদ হয়েছে তো, স্বাদে যেন জিভ লেগে আছে। আজকালে তো স্বাদের রান্না তো খাওয়াই হয় না। এই কচুর শাক দিয়ে মাছের বুনা তুমি পেলে কোথায় বুড়ি? আজ বুড়িমা এসেছিল, কচু শাক দিয়ে সে মাছের মাথা ভুনো করেছে। সে তো একা মানুষ, খাওয়ার মতো কেউ নেই, তাই আমাদেরও দিয়ে গেছে। বুঝলি ছবি, বুড়ির হাতের রান্নার প্রশংসা করতে হয়। যেমন রান্নার স্বাদ তেমন তার ব্যবহার। খুব মিশুকভাবে চলে তিনি, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এরকম মানুষ আজকাল তো দেখা মেলা ভার। বুড়িমা খুব ভালো, তাই তো আমাদেরকে খুব খেয়াল রাখে। আমাকে তার নাতনির মতো দেখে, খুব ভালোবাসে আমাকে। হ্যাঁ রে হ্যাঁ, তুই যখন হয়েছিলি তোকে দেখে খুব খুশি হয়েছিল। তোকে কোলে নিয়ে সারা গ্রাম ঘুরতো, বড্ড ভালোবাসে তোকে। ছবি, ও ছবি, কই রে তুই? এদিকে আয়। ও বুড়িমা, তুমি এসেছো? আমিও ভাবতেছিলাম তুমি এখনো আসো না কেন। কালকের কচুর শাক দিয়ে মাছের মাথা ভুনো কেমন লেগেছে রে? খেতে পেরেছিস তো? খুব ভালো লেগেছে, বাবা তো খুবই স্বাদ করে খেয়েছে। এরকম স্বাদের রান্না অনেকদিন পরেই খেলাম। তোমার হাতে জাদু আছে বুঝলে বুড়িমা, আমাকে কিন্তু তোমার মতো রান্না শিখাতে হবে। শিখাবো রে শিখাবো। এখন চল দেখি দুজনে নদীর পাড়ে গিয়ে কচুর শাক নিয়ে আসি। রান্না করার মতো তেমন কিচ্ছু নেই, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। ভালোই হলো, বাবাও বাড়িতে নেই। আমারও খুব একা লাগতেছিল, আমারও খুব নদীর পাড়ে যেতে ইচ্ছে করছিল। এখন তুমি এসেছো, তোমার সাথে যেতে পারবো। কি গো বুড়ি, এ অসময় নদীর দিকে কোথায় যাচ্ছ? নদীর দিকে তো এ সময় কেউ যায় না। বুঝলে খগেন, নদীর পাড়ে অনেক কচু শাক হয়েছে। একদিন নদীর পাড় থেকে কিছু কচু শাক কেটে এনে মাছের মাথা ভুনো করেছিলাম। খেতে বেশ ভালোই স্বাদ হয়েছে। আজ আবার কচুর শাক আনতে যাচ্ছি। ও, তাহলে তো ভালো। ছবিও কি তোমার সাথে কচুর শাক তুলতে যাচ্ছে নাকি? হ্যাঁ গো খগেন দাদা, বুড়িমার সাথে আমিও যাচ্ছি। একটু নদীর পাড়ে হাওয়াও গায়ে লাগিয়ে এলাম, আবার কচু শাকও নিয়ে এলাম। সাবধানে যাস, নদীর পাড়ে নামিস না। পরে গেলে কিন্তু উঠতে পারবি না, তখন আবার আরেক বিপদে পড়বি। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো সাথে। কোনো বিপদ যেন না হয়, তার জন্য আমি একাই যথেষ্ট। ওই দেখো বুড়িমা, নদীর পাড়ে কি যেন একটা পড়ে আছে মনে হচ্ছে। চল তো সামনে আরেকটু এগিয়ে গিয়ে দেখি কি পড়ে আছে নদীর পাড়ে। এই সময় তো নদীর পাড়ে কিচ্ছু থাকার কথা না, বিষয়টা তো দেখতে হবে। এই কি বুড়িমা, এ তো দেখছি একটা মানুষ। এভাবে পড়ে আছে কেন? মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে। কালকে বন্যা বন্যা ভাবছিল, হতে পারে সেই বন্যায় ভাসতে ভাসতে নদীর পাড়ে এসে ঠেকেছে। বুড়িমা, যদি বেঁচে থাকে তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া উচিত। সেবা যত্ন করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাছাড়া একটা মানুষকে এভাবে বিপদে ফেলে যাবই বা কি করে? হ্যাঁ তাই করি ছবি, বাড়ির দিকে নিয়ে যাই। আমাদের সেবা যত্নে যদি লোকটা বেঁচে যায় তাহলে খারাপ কি? একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করা পুণ্যের কাজ। হ্যাঁ তাই করি, চলো আমাদের বাড়িতে নিয়ে যাই। ছবি, এ লোকটা কে? বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। আগে তো দেখছি বলে মনে হচ্ছে না। কোনো আত্মীয় স্বজনদের মতোও তো লাগছে না, নতুন নতুন দেখছি মনে হচ্ছে। বাবা তুমি ঠিকই ধরেছ, কালকে আমি আর বুড়িমা
নদীর পাড়ে কচু শাক আনতে গিয়েছিলাম, তখন তাকে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পেয়েছি। নদীর পাড়ে পড়ে থাকলে তো মারা যাবে, তাই বাড়িতে নিয়ে আসলাম। ভালো ভালো, তা ভালো কাজ করেছিস। মানুষের উপকার করা খুবই ভালো কাজ, খুব সাহসের কাজ করেছিস তুই। কিন্তু যদি লোকটা ডাকাতের দলের কেউ হয় তাহলে তো অনেক বড় বিপদ। আর যাই হোক, লোকটা ডাকাত হবে না বাবা। লোকটাকে দেখে শহরের মনে হচ্ছে, এখনো তো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে জানা যাবে। ভালো বলেছিস, লোকটা জ্ঞান ফিরলে সব কিছু জানা যাবে। কোথা থেকে এসেছে, বাড়ি কোথায়। মনে হয় কোনো বিপদে পড়েছিল, না হলে তো নদীর পাড়ে পড়ে থাকার কথা না। কি গো দাদা, এখন শরীরটা কেমন লাগছে? একটু সুস্থ মনে হচ্ছে কি? তুমি কে, আর আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? একসাথে যদি এতগুলো প্রশ্ন করেন তাহলে কিভাবে উত্তর দিব? সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আগে বলুন তো, শরীরটা এখন কেমন লাগছে? হ্যাঁ, আগের থেকে ভালো তো? আগের থেকেই একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো আমি এখানে কিভাবে এলাম? আমি আর বুড়িমা কালকে নদীর পাড়ে গিয়েছিলাম কচুর শাক আনতে, কিন্তু নদীর পাড়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। তাই আমি আর বুড়িমা দুজনে মিলে তোমাকে বাড়িতে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই ব্যাপার। দাদা, এখন তুমি বলো তো, তুমি কে আর কি করো? নদীর পাড়ে পড়েছিলে কেন? তোমাকে তো এই গ্রামে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। বলবো বলবো, সবই বলবো। সময় হোক, তারপরে সবই বলবো। কিভাবে এই গ্রামে এলাম সে কথা আমি তোমাকে বলে যাব মা। হ্যাঁ, আগে সুস্থ হয়ে যাও, তারপর সব জানা যাবে। বসে অনেক গল্প হবে, আড্ডা হবে। তুমি যেভাবে আমার সেবা যত্ন করতেছো তাতে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। আজকের সকালটা আমার জন্য একটা স্মরণীয় সকাল হয়ে থাকবে। ছবি, ও ছবি, কই গেলি রে? আরে বুড়িমা যে, কখন এলে? তোমার কথাই মনে করতেছিলাম। এই এক্ষুনি এলাম। তা কাল যাকে নদীর পাড় থেকে নিয়ে এসেছিলাম তার এখন কি অবস্থা? লোকটাকে তো এই গ্রামের মনে হচ্ছে না। বাড়ি কোথায়, কিছু কি বলেছে? তা তো কিছু বলেনি গো বুড়িমা, তবে এখন সুস্থ। আজকে জ্ঞান ফিরেছে, এখন ঘুমাচ্ছে। ভালোভাবে সেবা যত্ন করেছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কে জানে বাবা, কে না কে, চোর ডাকাত না হলেই হয়। দেখতে শুনতে তো ভালোই দেখায়। এখন লোকটা ভালো হলেই মঙ্গল। কোনো চোর ডাকাত আবার আমাদের কপালে না জুটলেই হলো। কি গো বুড়ি, কখন এলে? কি এত কথা বলেছো? ও তেমন কিছু না, কচু শাক দিয়ে মাছের মাথা বুনো করেছিলাম, তাই ভাবলাম আজও দিয়ে যাই। সেদিন কে নাকি খুব ভালো লেগেছে তোর, তাই ভাবলাম আজও দিয়ে যাই। তা বেশ ভালোই করেছো। তোমার হাতের কচুর শাক দিয়ে মাছের মাথা বোনা যে কি স্বাদ! আহা, যত খাই ততই খেতে ইচ্ছে করে। তোমার হাতে জাদু আছে মানতে হবে। এই নে ছবি, আমার আবার কাজ আছে, মাছ নিয়ে বাজারে যেতে হবে। একা মানুষ তো, সব কিছু একাই সামলাতে হয়। বাজার যে মাছ বিক্রি করো বুড়ি, তোমার এই মাছ বিক্রি করে কি তোমার দিন ঠিকঠাক মতো চলে? এই মাছ বিক্রি করে কয় টাকাই বা পাও? এই টাকা দিয়ে কি সংসার চলে? একা মানুষ, অভাবের সংসার, সমস্যা তো হবেই। তবে মাছ বিক্রি করে যা পাই কোনোভাবে চলে যায়। ছেলে পেলে তো আর নেই, একা মানুষ, খুব বেশি কেনাকাটারও দরকার হয় না, অল্পতেই হয়ে যায়। আচ্ছা আসি রে, বাজারে যেতে হবে আবার। বাজারের তো সময় হয়ে গেছে, যাও যাও, না হলে আবার দেরি হয়ে যাবে। হাট শেষ হয়ে গেলে মাছগুলো বিক্রি করতে পারবে না,
তাড়াতাড়ি যাও। ছবি মা, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তুমি যেভাবে আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছো, এ কথা আমি কখনোই ভুলতে পারবো না। যদি আমি তোমার কোনো কাজে আসি, তাহলে আমি ঠিকই তোমার কাজটা করে দেব। তোমার কাজ করতে পারলে আমার নিজেকে ধন্য মনে হবে। কি যে বলো না দাদা, এটা তো আমাদের দায়িত্ব। তুমি না হয় অন্য কেউ হলেও আমি সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম। সে তো বোঝাই যাচ্ছে, ছোট মানুষ হয়েও কত কিছু করেছো তুমি। আমাকে চিনো না জানো না, তাও তোমার বাসায় এনে সেবা যত্ন করেছো। অনেক বড় মনের মানুষ তুমি। একদিন ভালো কিছু করবে তোমার জীবনে। দোয়া করি যেন তুমি বড় হয়ে বড়দের সেবায় নিয়োজিত থাকো, ধনী গরিব সবার পাশে থাকতে পারো। মানুষের সেবা করা ভালো কাজ। বাবা বলে, মানুষকে যে ভালোবাসে সৃষ্টিকর্তাও তাকে ভালোবাসে। তাই আমি সবসময় মানুষের সেবা করার সুযোগ খুঁজি। ভালো ভালো, খুব সুন্দর কথা বলেছো তুমি। ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছো, খুবই ভালো। অনেক তো কথা হলো, এবার চলুন তো। বাবা ওদিকে খাবার নিয়ে বসে আছে, তাড়াতাড়ি খেতে আসুন, পরে না হয় সব কথা বলা যাবে। বাহ বাহ, খুবই স্বাদ। খেতে খেতেই যেন আমার মনটা ফুরফুরে হয়ে গেল। এত স্বাদের রান্না বুঝি তুমি করেছো? না গো দাদা, এ রান্না আমি করিনি, এ রান্না বুড়িমা করেছে। তুমি অসুস্থ ছিলে, তাই বুড়িমা নিজে আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে। তোমার জন্যই বুড়িমা রান্না করেছে। বুঝলে হরিশ, বুড়ির হাতের রান্না অতুলনীয়। বুড়ির হাতের রান্নার সাথে কোনো জুড়ি নেই। খুব ভালো রান্না করে বুড়ি, খেলে মনে হয় যেন হাতে লেগে থাকে। আমাদের গ্রামে যত অনুষ্ঠান হয় সব বুড়িই রান্না করে। ঠিক বলেছেন দাদা, এত ভালো রান্না এর আগে আমি কখনো খাইনি। আহা, কচুর শাক দিয়ে মাছের মাথা বোনা যে এত স্বাদ হতে পারে তা আগে জানতাম না। বুড়ির হাতের রান্না খেয়ে আজ বুঝলাম কচুর শাক দিয়ে মাছের মাথা বোনা এত স্বাদ হতে পারে। কিন্তু আমার সাথে যে বুড়ির দেখাই হলো না। কিভাবে হবে? বুড়িমা যখন এসেছিল তখন তো তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে আর ডাকিনি। ঘুমানো অবস্থায় ডাকা ঠিক হবে কিনা সেটা ভেবে। কিন্তু বুড়ির সাথে তো আমার দেখা করতে হয়। আমাকে যে এত কষ্ট করে নিয়ে এসেছে তার সাথে দেখা করা আমার কর্তব্য। বুড়ি এখন বাজারে গেছে, বাজারে গেলেই বুড়ির সাথে দেখা হবে। এখন খাবারটা শেষ করো, তারপর বাজারের দিকে যাবে। সেটাই ভালো হবে, খাবারটা শেষ করে বাজারে গিয়ে বুড়ির সাথে দেখা করে আসবো। মরর বাবু, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। বাজারের চাঁদা তোলা কত দূর হলো? আজ থেকে তো আর বাজারের চাঁদা তোলো না। অনেক দিন হলো চাঁদা তোলো, অথচ আমি হাতে 1 টাকাও পেলাম না কেন? কোনোভাবে কি চাঁদা তোলা এখনো সম্পূর্ণ হয়নি নাকি? আগে বরং বাবু, বাজারের সব দোকান থেকেই টাকা পরিশোধ করে দিয়েছে। কারো এত বড় সাহস আছে নাকি যে গ্রামের মোড়লের কথা অমান্য করবে? মানে শুধু একটা দোকানই বাকি আছে, কোনোভাবেই টাকা দিতে চাচ্ছে না। সব দোকানের চাঁদা ঠিকঠাক মতো দিয়েছে, তাহলে ওই একটা দোকান পারোনি কেন? কি এমন সমস্যা হয়েছে? তাকে কি আমার কথা বলনি নাকি? আগে মোড়লবাবু বলেছি তো, এভাবে বলেছি যে মোড়লবাবুর আদেশ, বাজারে খাজনার টাকার সাথে চাঁদার টাকাও দিতে হবে। কিন্তু গ্রামের বুড়ি আছে, সে দিতে নারাজ। খাজনার টাকা পরিশোধ করে দেয়, কিন্তু চাঁদার টাকাটা দিতে চায় না সে। এত বড় সাহস! আমার কথা অবাধ্য হয়? মোড়ল মশাইয়ের কথায় অবাধ্য হলে তার পরিণতি খুবই ভয়ঙ্কর। আমি আজ বাজারে যাব, দেখি বুড়ির গাড়ে কয়টা মাথা। আগে মোড়লবাবু, আপনার যাবার কি দরকার? আমরাই পারবো, শুধু শুধু আপনাকে কষ্ট করে যেতে হবে না। যেতে হবে রে, যেতে হবে। দেখিস না, আমার কথা অবাধ্য হয় মানুষ। একটু সামনে গিয়ে কথা না বললে আমাকে 2 পয়সারও দাম দিবে না এরপর। আর কথা হলো, তোরা পারলে তো এতদিনেই পারতি। বলি, কোথায় আবার যাচ্ছ?
বলছি বাজার থেকে এভাবে চাঁদা তোলা আইনের বাইরে। কোন দিন দেখবে বাজারের দোকানদাররা প্রতিবাদ করবে আর তোমাকে জেল হাজত খাটতে হবে। আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে এত বড় সাহস কার? এই গ্রামে আমার উপরে কথা বলার মতো কোনো মানুষ নেই। তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আমার বলা দরকার তাই আমি বললাম। এখন তোমার যা খুশি করতে পারো, তাতে আমার বইই গেছে। যাও যাও, তুমি তোমার কাজ করো, আমি আমারটা বুঝে নিচ্ছি। আমাকে নিয়ে এত তোমার ভাবতে হবে না। এই বুড়ি, তুমি আমার কথা অস্বীকার করেছো। আমার চাঁদার টাকা দেবার কথা তোমার তো কানেই যাচ্ছে না। তুমি জানো না মোড়লের কথা অবাধ্য হলে তার পরিণতিটা কি হয়? অত শত বুঝে লাভ নেই। বাজারে দোকান দিয়েছি, খাজনার টাকা তো পরিশোধ করে দিয়েছি। চাঁদার টাকা পরিশোধ করতে হবে কেন? চাঁদার টাকা পরিশোধ করতে হবে এটা সরকারিভাবে কোথাও লেখা নেই, তাই চাঁদার টাকা পরিশোধ করিনি। লেখা থাকতে হবে কেন? আমি বলছি না তাতে কি হয়নি? আমার টাকা দাও তাড়াতাড়ি। পরিশোধ না করে দিলে চাঁদার টাকা, এর পরিণতি ভালো হবে না। পরিণতি আমি বুঝি না। চাঁদার টাকা আমি পরিশোধ করতে পারবো না, হ্যাঁ এই বলে দিলাম। বাজারে খাজনার টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, তা তো আমি করে দিয়েছি। দিবি না তো ঠিক আছে, তাহলে দেখ আমি কি করতে পারি। নগেন, আজ রাতের মধ্যেই এই দোকান ভেঙে ফেলবি। এখানে যে দোকান ছিল সেটাই যেন বোঝা না যায়। কে বিনা কারণে দোকান ভাঙে এখানে? দেশে কি আইন নেই নাকি? এটা আবার কে? এর আগে তো এই গ্রামে দেখছি বলে মনে হয় না। কোথা থেকে আবার এই আপদটা এলো? ফালতু লোক যত সব। সে ফালতু কথা বলেন আর যাই বলেন, বিনা কারণে দোকান দখল করা বা ভেঙে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু শুধু বুড়ির দোকান কেন ভাঙচুর করবেন? তার অপরাধটা কি? এই গ্রামে দোকান দিলে তাকে চাঁদা পরিশোধ করতে হয়। যদি কেউ চাঁদার টাকা পরিশোধ করতে অস্বীকার করে তাহলে তার দোকান উচ্ছেদ করে দেওয়া হয়। এটা মানে এই গ্রামের মোড়লের আদেশ। আমি গরিব মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? আর তাছাড়া সরকারিভাবে কোথাও তো চাঁদার টাকা পরিশোধ করতে হবে এটা লেখা নেই, তাহলে আমি কেন দিব? বুড়ি তো ঠিক কথাই বলেছে, চাঁদার টাকা পরিশোধ করতে হবে এমন তো কোনো কথা নেই বা কোনো আইনও নেই। জোর করে চাঁদার টাকা তোলা হচ্ছে, এ তো ঘোর অপরাধ, ঘোর অন্যায়। অন্যায় ও বিচার তোর কাছ থেকে শিখতে হবে নাকি? এই গ্রামে আমি যা বলি সেটাই আইন। আমি যা করতে বলি সেটাই সবাই করে, আর আমার কথার অবদ্ধ হলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। মোড়লবাবু, আপনি শুধু একবার বলেন, এক্ষুনি এই লোকটাকে সাফ করে ফেলি। আপনি শুধু একবার বলে দেখেন, দেখেন আমি কি অবস্থাটা করি এই লোকের। তার কোনো দরকার নেই। এই লোকটা আমার বাড়ির অতিথি, আমি তাকে নিয়ে যাচ্ছি এখান থেকে। সে আর আপনাদের মাঝে কথা বলবে না। কি বলছেন রমেশদা? এভাবে ছেড়ে দিলে সারা দেশে একসময় অরাজকতা সৃষ্টি হবে, সারা দেশে দুর্নীতি বেড়ে যাবে। আপনাদেরকে সোচ্চার হতে হবে এখন থেকে। কে তুই এত জ্ঞান দিচ্ছিস? আমার গ্রামে এসে আমার বিরুদ্ধে কথা বলছিস? তুই জানিস আমি তোর কি হাল করতে পারি? এমন হাল করতে পারি তুই আর আমার বিরুদ্ধে কোনো দিন কথা বলার পর্যায়ে থাকবি না। হ্যাঁ, এই বলে দিলাম। তাড়াতাড়ি এখান থেকে ভাগ। কি পরিণতি করবি তোরা আমার? তোরা আমার পরিচয় শুনলে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। তখন তোদের দম একেবারে পুষ হয়ে যাবে। কে তুই? কি তোর পরিচয়? তোর সাহস দেখে আমি অবাক হই। মোড়লবাবুকে ধমকাস তুই? শোন তাহলে আমি কে। আমি দুর্নীতি দমন কমিশনারের অনেক বড় পদের একজন অফিসার। আমার কাজ দেশকে দুর্নীতি থেকে মুক্ত করা, তাতে সে যত বড় মাপেরই লোক হোক না কেন। এই তো সেদিন গত মাসে এক মন্ত্রীকে আটক করেছিলাম। ওই লোক তোদের থেকেও অনেক বড় মাপের লোক। তাকে যখন দমন করতে পেরেছি তোদেরকেও পারবো।
আমরা বুঝতে পারিনি আপনি দুর্নীতি কমিশনের অফিসার। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কোনো দিন এ চাঁদা তুলব না, আমাদের ক্ষমা করে দিন। অপরাধ যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। তোমাদের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি জীবন জেলেই কাটাতে হবে তোমাদের। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আর কোনো দিন এরকম অপরাধ করব না, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আর কখনো এরকম অপরাধ করব না, সারা জীবন সৎ পথে চলবো। বুড়ি, তুমি একবার বলো না আমাদের ক্ষমা করে দিতে, আমাদের ছেড়ে দিতে বলো না। ওরা যখন ওদের অপরাধ বুঝতে পেরে ক্ষমা চাইছে, ওদেরকে ছেড়ে দাও। ওদের ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত। বুড়ির কথায় আজ তোমাদের ছেড়ে দিলাম, কিন্তু এর পরবর্তীতে যদি এরকম কোনো ভুল করো তাহলে কিন্তু সে ভুলের আর ক্ষমা হবে না। হ্যাঁ, আমি আজকে বলে দিলাম। আর কোনোদিন এরকম অপরাধ করব না, এই কথা দিলাম। সারা জীবন সৎ পথে চলবো আমরা। আসলেই বুড়ি, তোমার হাতের রান্না অসাধারণ। এই কচুর শাক দিয়ে মাছের মাথা বোনা আমার সারা জীবন মনে থাকবে। এ স্বাদ আমি কোনো দিন ভুলতে পারবো না। বাচ্চা হরিশ, তুমি আজ আমার জন্য যা করলে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি না থাকলে আজ আমার দোকানটা ভেঙে ফেলতো ওরা। ঠিক বলেছ বুড়ি, আজ হরিশ না থাকলে তোমার দোকান ভেঙে ফেলতো ওরা। শোনেন আপনারা, কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত না, তাহলে অন্যায়কারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অন্যায় অবিচার দেখলে সাথে সাথেই প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, এটা আজ বুঝে গেছি। কোথাও অন্যায় অবিচার দেখলে সাথে সাথেই প্রতিবাদ করব, না হলে সেই অন্যায় অবিচার একদিন আমাদের সাথেও হতে পারে। হরিশ দাদা, তুমি কিন্তু আমাদেরকে বললে না কিভাবে তুমি নদীর পাড়ে এলে আর অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? আমার খুব জানতে ইচ্ছে করছে। শোনেন তাহলে, আমি অনেক বড় একটা জলদস্যু ডাকাত গ্রুপকে ধরার জন্য মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ দুর্ভাগ্যবশত বন্যা শুরু হয় আর জাহাজটা ডুবে যায়, যার জন্য আমি ওদেরকে ধরতে পারিনি। আমিও ভাসতে ভাসতে এখানে এসে পড়েছি। ও বাবা, কি সাহস তোমার! তুমি জলদস্যু ধরতে গিয়েছিলে? বন্যা না হলে হয়তো তুমি জলদস্যুকে ধরেই ফেলেছিলে, তাই না? তার পারলাম কোথায়, বন্যায় আমাকে এখানে নিয়ে এলো আর জলদস্যুরাও পালিয়ে গেল। শহরে গিয়ে আবার খোঁজ নিতে হবে। তবে বুড়ির হাতের কচুর শাক খুবই মজা। এই মাছের বুনা আমি কখনোই ভুলতে পারবো না, তোমার সারা জীবন মনে থাকবে।